আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব সুনামগঞ্জের মধ্যনগরের হিজল বাগান দেখার জন্য। আমরা মূলত এখানে যেভাবে যাব, নেত্রকোনা আসবেন, নেত্রকোনা এসে রাজুর বাজার হয়ে আপনি ঠাকুরকোনা আসবেন। ঠাকুরকোনা থেকে আপনি হাতের বাম দিক দিয়ে একদম চলে যাবেন বর্ডার এলাকা কলমাকান্দা। সেই কলমাকান্দা থেকে একটা মোটর বাইক ৳১০০ ভাড়া নিতে পারে, অথবা আপনি যদি সারাদিন রিজার্ভ করেন হয়তোবা ৳৫০০ থেকে ৳১,০০০ নিতে পারে। তা আপনি সোজা ওখানে বাইক নিয়ে চলে যাবেন হিজল বাগান। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ভাটি বাংলার একটি অঞ্চল হচ্ছে সুনামগঞ্জ। এই সুনামগঞ্জের একটি থানাই হচ্ছে মধ্যনগর। দেখেন রাস্তাটা এত স্মুথ, এত সফট মনে হচ্ছে আমার কাছে। আমি বাইক চালিয়ে এত মজা পাচ্ছি। আসলেই দেখেন আশপাশে প্রচুর পরিমাণে পানি হয়ে থাকে। যখন বর্ষার সিজন আসে এই রাস্তাটা একদম তলিয়ে যায়। এখানে প্রচুর পরিমাণ পানি থাকে। আর ট্রলার অথবা নৌকা দিয়ে পারাপার হতে হয়, সেই সুনামগঞ্জ যেতে হয়। তো রাস্তাটা এত ভালো যার কারণে আমি বাইক টেনে অনেকটা মজা পাচ্ছিলাম। আর আপনারা অবশ্যই দেখে থাকেন যে রাস্তাটা কতটা স্মুথ। তো যাই হোক, এই সুনামগঞ্জের এই বিলের একটা বিশেষ একটা দিক আছে যে এই সুনামগঞ্জে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এই সুনামগঞ্জের এই বিলটার, আমার পাশে যে বিলটা দেখতেছেন, এই বিলের এমন মাছ নেই যে বাংলাদেশের কোনো জায়গায় আপনি পাবেন না। এই বিলের মাছ প্রচুর পরিমাণে মাছ হয়ে থাকে। এই প্রচুর মাছই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রপ্তানি হয়ে থাকে এবং বিদেশেও রপ্তানি হয়ে থাকে। আমরা দেখতে, দেখতে প্রায় চলে এসেছি হিজুল বাগানের কাছাকাছি। আমরা সামনে একটি বাঁশের ব্রিজ পার হব। দেখেন এই ব্রিজটি পার হচ্ছি। এখানে বেশ দর্শনার্থী এসে থাকে। আমরা দেখতে পাচ্ছি কিছু ললনাকে দেখতে পাচ্ছি যে হিজল বাগানে গিয়েছিল। এই বাঁশের ব্রিজটি পার হতে আমাদের প্রত্যেকটা আ বাইকে ৳২০ করে রাখছে। আমরা অলরেডি ইতিমধ্যে চলে এসেছি হিজল বাগানে। হিজল বাগানে এসেই দেখতে পারলাম হিজল বাগানের বেশ কিছু দর্শনার্থী, সাথে কিছু এলাকার মানুষের ছোট, ছোট গরুগুলো। আরেকটি বিষয় আপনাদের না বললেই হয় না, এই অ্যা গ্রাম বাংলার গরুগুলো কিন্তু অত্যন্ত ছোট আকারের হয়ে থাকে। আর এদের খাবারের একমাত্র মাধ্যম হচ্ছে এই হিজল বাগানের ঘাস। আপনারা দেখে থাকেন যে এই গরুগুলো কিন্তু খুব একটা মোটা তাজা না, রোগনশট। আমি এখানে দেখতে পাচ্ছি হিজলের গাছের উপর কিছু গোবর, গরুর গোবর দিয়ে হয়তো জ্বালানি হিসাবে কিছু ইউজ করবে ইনারা। আমরা গাছগুলো দেখি কত সুন্দর। আমি আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, এখানে প্রচুর পরিমাণে পানি হয়ে থাকে বর্ষার সময়। এই গাছগুলো তলিয়ে যায়। আমি একটু মজা করছি। যাই হোক, যেটা বলছিলাম, এই গাছগুলো কিন্তু তলিয়ে যায়। সেই গাছ একটা সময় আবার জেগে ওঠে। আর যত পরিমাণ পানিই হোক না কেন, গাছ কিন্তু একদম তলিয়ে যায় না, একটু হলে ভেসে থাকে। দেখেন, আপনি দেখে মনে, মনে ভাবতেছেন সূর্য উঠছে, কিন্তু আসলে না। আমি দেখছি এখন সূর্য ডোবা। এখানে আসলে আপনি সুন্দরভাবে সূর্য ডোবাটা উপভোগ করতে পারবেন। আর এই যে রাস্তা দিয়ে মানুষজন চলাচল করতেছে, এটা দেখলে আমার এত ভালো লাগবে, যেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না। আমি দূর থেকে একটু গাছের কিছু ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী এসে থাকে। একটু বিকাল বেলা, সন্ধ্যা ঘনিয়ে যায়, যায় অবস্থা। আরেকটা বিষয় আমি বলে রাখি, এই এলাকার মানুষজন কিন্তু অত্যন্ত ভালো। আর হিজল গাছের আ গাছগুলো কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার এবং সবুজের সমারোহ। এখানে আসলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে, এটা আমি সিউর। আর আমি গাছগুলো দেখানোর চেষ্টা করলাম। এগুলা শত, শত বছর আগেকার গাছ এখনো রয়ে গেছে। জানি না আর কত বছর রয়ে যাবে। তবে এগুলা এখানকার আমি যাদের জিজ্ঞেস করেছি কেউ বলতে পারে না তারা কত বছর আগে এই গাছগুলো লাগিয়েছে। দাদা এবং পরদাদারা কেউ বলতে পারে না এই গাছগুলো কত বছর আগেকার। যাই হোক, তাতে আপনারা বুঝতে পারতেছেন গাছগুলো খুবই পুরাতন। আপনারা যারা রিফ্রেশমেন্ট কাটানোর জন্য ফ্যামিলি ট্যুরে আসতে চান, আমি মনে করি এখানে আসলে আপনাদের অনেক ভালো হবে। আর এখানে আসলে আপনাদের টাকাটাও উসুল হয়ে যাবে একদম বিনামূল্যে। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি দিতে হয় না। অন্যান্য পার্কে কিন্তু এন্ট্রি ফি দিতে হয়। একদম ন্যাচারাল এবং এনভায়রনমেন্টটা খুবই ভালো।
এখানে আসলে আর আপনার যে বাচ্চা আছে এবং স্ত্রী, সন্তান যারাই আছে না কেন, এনারা খুবই উপভোগ করবে আমি মনে করি। তো এটা কিন্তু এক ধরনের পর্যটক এলাকা বলে মনে করি আমরা। এখানে প্রায়ই আমরা আসি। যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম হিজল বাগানটা। আপনাদের কতটা ভালো লেগেছে আশা করি অবশ্যই আপনারা জানাবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।